হেডফোন নিতে ভাইয়ার রুমের দরজা খোলা মাত্রই দুটো নগ্নদেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমার বড় ভাই ও মামাতো বোন জান্নাত, যাকে আমি 2 বছর ধরে ভালোবাসি। জান্নাতও আমাকে ভালোবাসে, কিন্তু কখনো এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি। আমাকে দেখে এতক্ষণ ভাইয়া ও জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে। লজ্জায় কেউ কোনো কথা বলছে না, হয়তো আমি এখানে আসবো সেটা আশা করেনি। ছি ভাইয়া, ছি, তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে। তুমি কি করে করতে পারলে এটা? লজ্জা করলো না? ভাবি থাকা সত্ত্বেও এমনটা করলে? জান্নাত, তোমাকেও বা কি বলবো, ঘৃণা হচ্ছে নিজেকে। ছি ছি। আবির প্লিজ কাউকে কিছু বলো না প্লিজ, তোমার পায়ে পড়ি। ছি, তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না। কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। জান্নাত কেন এমন করলো? আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছিলাম না বলে আমার ভাইয়ার সাথে এমনটা করবে? সারা রাত কেঁদেই পার করে দিলাম। বাসার কাউকেই বা এ কথা বলবো কিভাবে? যদি ভাবি সংসার ভেঙে যায়? ভাবি তো এখন বাপের বাড়িতে। সব ভেবে ডিসিশন নিলাম, বাসা থেকে দূরে কোথাও চলে যাব। তাই জমানো মাটির ব্যাংকটা ভাঙলাম। 1336 টাকা ছিল ব্যাগে। কিছু কাপড় চোপড় ও জমানো টাকা নিয়ে বাইরে বের হতেই বাসার সবাই বলে উঠল, আবির, সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা? মা, আমি দূরে কোথাও চলে যাচ্ছি, হয়তো আর ফিরবো না। কই যাবে তুমি আমাকে ছেড়ে? বিয়ে করার ভয়ে পালাচ্ছ? তোর মতো নোংরা মেয়েকে আমি বিয়ে করব ভাবলি কি করে? আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না? কথাটা শুনে আম্মু আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলতে লাগলো, তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে। এদিকে ভাই এসে আমাকে ইচ্ছে মতন লাঠি দিয়ে পিটাচ্ছে। ব্যথায় আমি আহ উহ করতে লাগলাম। এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে। আমায় এমন মারতে দেখে এগিয়ে আসলো ভাইয়াকে আটকাতে। চোখ দিয়ে অঝোরও বর্ষা নামছে। নিজের ভাইয়া তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখা হলো। নিজের গর্ভধারিণী মাও আমাকে চিনতে পারলো না। 1 বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তখন তো আমি আমার 2 ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম। সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে? এসব ভেবে 2 চোখে যেন অশ্রুর বাঁধ আর মানছে না। গল্প পড়তে অ্যাড দিল নতুন আইডি। জান্নাতের সাথে আমার প্রেম আছে, বাসার সবাই জানে। কিছুক্ষণ পর আম্মু এসে পাঞ্জাবি পায়জামা দিল। তোর সাথে জান্নাতের বিয়ে, রেডি হয়ে নে। আর বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি। মাকে কিভাবে যে বলি যে জান্নাতকে ভালোবেসে 2 বছর আমি স্পর্শও করলাম না, সে কি করে ভাইয়ার বিছানায় গেল? অবশেষে সিদ্ধান্ত নিলাম যে মায়ের কথা রাখতে বিয়ে করব, কিন্তু বাসা থেকে চলে যাব, যাতে জান্নাতের মুখ না দেখতে হয়। একটু পর ভাবি আমাকে জানলা দিয়ে দেখে চোখের পানি ফেলে চলে গেল। হয়তো তার মনে অনেক প্রশ্ন, কেন আমি এসব করলাম। এদিকে ভাবির মাথায় একটা জিনিস ঢুকছে না। আবির তো জান্নাতকে ভালোবাসে, তাহলে সে তাকে বিয়ে করতে চাইছে না কেন? বিকেলে কাজী আসলো। আবির ও জান্নাতকে বিয়ে পড়ানো হলো। বিয়ে বাড়ি ঠিক, কিন্তু কারো মনে আনন্দ নেই, সবার মন খারাপ। শুধু আমার বড় ভাই আকাশ ও জান্নাত ছাড়া। পায়ে ও হাতে প্রচন্ড ব্যথা করছে, তবুও কষ্ট করে একটা চিঠি লিখলাম। প্রিয় মা, মাগো, আমি তোমার কথা রেখেছি মা। জানো মা, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবা অনেক আগে পরপারে চলে গেছে। জানি না, সে থেকে হয়তো ওরাও অনেক মারত, কিন্তু তুমি আমাকে মারোনি মা। আমি জানি মা, তুমি আমাকে অনেক ভালোবাসো। অনেক কষ্ট পাইছো জানি, কিন্তু আমি কষ্ট দিতে চাই না। হয়তো একদিন আজকে থেকেও অনেক বেশি কষ্ট পাবে, যেদিন আমি চলে যাওয়ার কারণটা জানবে। একটা জিনিস ভেবে খুব কষ্ট পাইছি মা, তুমিও আমাকে বুঝলে না। আমি অনেক দূরে চলে গেলাম মা, নিজের খেয়াল রাখিও। ইতি, তোমার কলিজার টুকরো। বাসার দেওয়াল টপকে বাইরে আসলাম। চলছি দূরের অজানায়। সামনে রেল স্টেশনে ট্রেন আসার আওয়াজ পেয়ে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ি। জানি না কোথায় যাব। একটা সিটে বসতেই পায়ে কি যেন লাগলো। তাকিয়ে দেখি একটা লাগেজ, কিন্তু লাগেজটা কার? এই সিটে তো কেউ ছিল না। জানলা দিয়ে সবুজ প্রকৃতি দেখছি। পরের স্টেশন আসতেই পাশের সিটে সবাই নেমে গেল, কিন্তু কেউ লাগেজটা নিল না। মনে হয় কেউ ছেড়ে গেছে। লাগেজটা খুলতেই অবাক হয়ে যায়। লাগেজের টাকা দিয়ে ভর্তি, কিন্তু
এগুলো কার টাকা? দেখি তো লাগেজে কোনো কার্ড বা ঠিকানা আছে কিনা। একটা কাগজ দেখতে পেলাম। হ্যাঁ, তোমাকেই বলছি। সন্ত্রাসীরা আমার পিছু নিয়েছে। জানি হয়তো আমাকে মেরে ফেলবে। প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও, নয়তো আমার পরিবার রাস্তায় বসবে। ঠিকানা 1262 তেজগাঁ, ঢাকা। এখন কি করব বুঝছি না তো, এতগুলো টাকা। টাকাগুলো নিয়ে ঢাকায় চলে আসছি। আম্মুর জন্য মনটা কাঁদছে। জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে। কাগজের লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি, আর মনে পড়ছে আম্মুকে। সামনে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পড়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সিএনজিটি থামিয়ে দৌড়ে গিয়ে কাছে গেলাম, ওই লোকটাকে বের করলাম। অনেক জায়গায় আঘাত পাইছে, মাথা ফেটে গেছে, পায়েও ক্ষত সৃষ্টি হয়েছে এবং রক্ত ঝরছে। ভাইয়া একটু এদিকে আসুন তো, এই লোকটাকে হাসপাতালে নিতে হবে, না হলে লোকটা বেশিক্ষণ বাঁচবে না। ভাই ছাড়ুন তো, এসব আমার। আবার আপনাকে নামিয়ে দিয়ে প্যাসেঞ্জার নিতে হবে, এসব পুলিশ দেখবে। আপনি গাড়িতে উঠুন। আপনাকে ডবল ভাড়া দেবো, লোকটিকে নিয়ে আগে হাসপাতালে চলুন। এদিকে লোকটির অবস্থা আরও খারাপ হতে লাগলো। তাড়াতাড়ি সামনে একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার লোকটিকে কেবিনে নিয়ে গেল। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, এমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনি ওনার কি হন? ছেলে। এখনই ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা দিন, আমরা অপারেশন শুরু করে দিচ্ছি, নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ওকে ডাক্তার, আমি টাকা জমা দিচ্ছি, আপনি অপারেশন শুরু করে দেন। কি করবো ভাবছি, আমার কাছে তো আর 500 টাকাও নেই। এই টাকাগুলো তো আমার না, সবার আগে জীবন বাঁচানোর ফরজ। তাই আর কিছু না ভেবে টাকা জমা দিলাম। লোকটি অপারেশন থিয়েটারে গেল। একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল। এই ফোনটা পেশেন্টের কাছে ছিল, আর জরুরি 2 ব্যাগ ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। আমি দিব রক্ত, আমার রক্ত গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার, আমার শরীর থেকে 2 ব্যাগ নিন প্লিজ। তাছাড়া আমি এখন রক্ত কই পাবো, আমার শরীর থেকেই নিন প্লিজ। না না, তা কি করে হয়? অনেক রিকোয়েস্ট করার পর নিল। কিছুক্ষণ পর রিংটোন বেজে উঠল। লোকটি ফোনে ফোন দিচ্ছে, রিসিভ করে সালাম দিলাম। কে আপনি? আমার আব্বুর ফোন আপনার কাছে কেন? আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে চলে আসেন। কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো। মেয়েটি দেখতে অপসরীর মতন। আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না? হ্যাঁ। ওনাকে এই হসপিটালে কে এনেছে? আমি। এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলেছে আপনাকে? বলেই গালের মধ্যে কষে থাপ্পড় বসিয়ে দিল। এমন সময় নার্স বেরিয়ে আসলো। তাড়াতাড়ি এই মেডিসিনগুলো নিয়ে আসুন। আন্টি, এই নিন ফোন, মেডিসিনগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন, আমি চলে যাই। ছোট লোকের বাচ্চা, যা ভাগ। আম্মু, কাগজটা আমাকে দাও, আমি নিয়ে আসছি। হায়রে মানুষ, ওনার বাবাকে বাঁচাতে কত কিনা করলাম, আর উনি আমার গায়ে হাত তুললো, অপমান করলো। আমার কপালটাই হয়তো খারাপ, তাই এমন কষ্ট পাই। বাইরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। তেজগাঁওতে এসে সিএনজি থেকে নামলাম। একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই ঠিকানাটা একটু দেখিয়ে দিবেন? সামনে গিয়ে ডানে যাবেন, আশেপাশে খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। অবশেষে বাসা খুঁজে পাইলাম। কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রসাদ? অনেক সুন্দর, ফুলের গাছও লাগানো। ভাই, এটা কি 1206/2 বাসা? দারোয়ানকে জিজ্ঞেস করলাম কথাটা। হ্যাঁ, আপনি কে? আমাকে চিনবেন না, এই বাসার লোকের সাথে কিছু কথা আছে, দেখা করতে চাই। ওকে দাঁড়ান ম্যাডাম, একটা লোক আসছে আপনার সাথে দেখা করতে চায়। ওকে ভিতরে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। এই টাকাগুলো মনে হয় আপনার স্বামী। এই চিরকুটটা পড়ুন। পকেটে হাত দিয়ে খুঁজে পেলাম না, মনে হয় হারিয়ে ফেলেছি। কই গেল? পকেটেই তো ছিল। কি হলো? কি বিড়বিড় করছেন? কিসের টাকা? কই দেখি। লাগেজের চেনটা খুলে দেখুন। ইমির বাবা তো এই টাকাগুলো নিয়ে আসার কথা ছিল, উনি কই? আমি জানি না, আমি তো আমাকে কথা বলতে না দিয়ে। তুমি ইমির বাবাকে খুন করনি তো? কই সব দারোয়ান? সবাই এসে আমাকে বেঁধে ফেলে, ও মারধর শুরু করতে লাগে। আর মারধর করার কারণে কথাও বলতে পারছি না। টাকা গোনার পর এখানে তো 95 লাখ টাকা, আর বাকির 5 লাখ টাকা কোথায়? একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে। এ কি? মেয়েটা তো আমি ট্রেন থেকে নেমে স্টেশনে দেখি। ওই কুত্তার বাচ্চা, বল আমার বাবা কই? আটকে রেখেছিস কোথায়? আম্মু, পুলিশকে ফোন দাও। একটু পর পুলিশ এসে নিয়ে গেল আমাকে, রিমান্ডে নেওয়া হয়েছে। তাই
ইচ্ছে মতন 3rd ডিগ্রি দিচ্ছে। এই কুত্তা বল আমান সাহেবকে কই রাখছিস, আর 5 লাখ টাকা বের কর। এদিকে ডাক্তার বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জারাস। আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতেন। কি আমার ছেলে মানে? আমার তো কোনো ছেলেই নাই। তাহলে উনি কে? চিনি না তো। এই জন্য বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো? গুড, হয়তো আপনারা বড় লোক পোশাক আশাকে বলে দিচ্ছে, কিন্তু আপনারা ছোট লোক বলতেও ঘৃণা হচ্ছে। মা ও মেয়ে কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য 5 লাখ টাকা জমা দিয়েছে? টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনারা বেঁচে থাকতেন না। মা ও মেয়ে নিঃসুপ। নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছে, যা হয়তো আপনার নিজের ছেলে হলে করতো কিনা সন্দেহ। ডাক্তার ও নার্স চলে যায়। এদিকে লাকি মনে অনেক কষ্ট পায় ও আম্মু কান্না করে দেয়। আম্মু, আমি এটা কি করলাম আম্মু? এই কাজের জন্য আল্লাহ আমায় কখনো ক্ষমা করবে না। কাঁদিস না মা, কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেয়ে নিস। তবুও লাকি তার অন্যায় বুঝতে পেরে চোখের পানি ঝরাচ্ছে। অন্যদিকে আবিরকে পুলিশ অনেক মারে। এদিকে সে কাগজটাও হারিয়ে ফেলছে। আবিরকে এত মারার পরও আবির ব্যথায় চিৎকার করছে না। এই ব্যথা তো ক্ষণিকের, তার থেকেও আবিরের মনে অনেক বেশি ব্যথা। অন্যদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে, আর 5 লাখ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয়। আমান সাহেব খুব ভালো মানুষ। এমনও তো হতে পারে ছেলেটি বিপদে পড়ে 5 লাখ টাকা কোথাও নষ্ট করছে। তার যদি টাকারই লোভ থাকতো তাহলে এতগুলো টাকা তো আর ফিরিয়ে দিতে আসতো না। যাই গিয়ে ছেলেটিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি। আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয়। বাবা, তোমার নাম কি? আবির। আমার জন্য তোমার কি অবস্থা করছে পুলিশ? বাবা, আমাকে মাফ করে দিও। না আঙ্কেল, আপনি কেন মাফ চাচ্ছেন? আমি আপনার 5 লক্ষ টাকা দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তির চিকিৎসা করিয়েছি। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার টাকা শোধ করে দেব। না বাবা, লাগবে না। আর তুমি তো টাকা নাওনি, একজনকে সাহায্য করছো। না আঙ্কেল, আমি কারো কাছে ঋণ থাকতে চাই না। আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দেব। তো কি চাকরি করবা? দেখি কি চাকরি করা যায়। আর আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিচ্ছি, এখনো রেজাল্ট হয়নি। তবে আঙ্কেল আমি কার চালাতে পারি। ও তাহলে আমার বাসা ড্রাইভার হয়ে যাও। মাসিক বেতন 25,000 টাকা। ধন্যবাদ আঙ্কেল, আপনি আমাকে অনেক উপকার করলেন। আঙ্কেল পরে ওনার বাসায় নিয়ে গেলেন। বাপি, তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন? না মামুনি, আবির চোর নয়। ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডাক্তারকে দিয়েছে। ছোট লোকটা বানিয়ে বললো আর বিশ্বাস করলে বাপি? না রে মা, বাবা তুমি ওই রুমে যাও, এখন থেকে ওখানে থাকবে। বাপি। অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে, আমাদের বাসায় থাকবে মনু, বোঝাবো মজা কাকে বলে। এদিকে আবির গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিয়ে নেয় আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে থাকে। কোনো এক সময় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। আবির কাঁপতে কাঁপতে ফ্লোরে পড়ে যায়। পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আবির ফ্লোরে পড়ে গোঙাতে লাগছে। সাহেব, পুলাটা ফ্লোরে পড়া গোঙাইতেছে, মনে হয় অসুস্থ হয়ে গেছে। আঙ্কেল এসে তাড়াতাড়ি করে আবিরকে হসপিটালে ভর্তি করে। কিছুক্ষণ পর ওনার শরীরে তো অনেক ক্ষত হয়েছে, তাই ব্যথায় শরীরে জ্বর আসে। কিছুদিন রেস্ট ও ওষুধ ঠিকভাবে খেলে সুস্থ হয়ে যাবে। আপনারা চাইলে কালকেই বাসায় নিয়ে যেতে পারেন। পরদিন আমায় বাসায় নিয়ে আসলেন। বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি, যার বাবাকে মেডিকেলে ভর্তি করেছি। আমাকে দেখেই দৌড়ে আসে সেই মেয়েটি। আমাকে মাফ করে দাও প্লিজ, আমি পায়ে পড়ি, আমি সেদিন বুঝতে পারিনি। এই এই কি করছেন? ছাড়ুন আমাকে। না, ছাড়বো না, আগে বলো মাফ করেছো। আরে আমি সেদিন কিছু মনে করিনি। আপনার বাবা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেকটাই সুস্থ। ডক্টর বলেছে আগামীকাল বাসায় নিয়ে যেতে পারবো। ও আল্লাহর অশেষ ধন্যবাদ। কিন্তু আপনার এই অবস্থা কেন? কই থেকে আসলেন? মামুনি, আবিরকে ডাক্তার রেস্ট নিতে বলছে, তোমরা পরে কথা বলিও। আঙ্কেল আমাকে আমার রুমে দিয়ে আসলো। কিরে লাকি, তুই ছোট লোক ছেলেটার পায়ে পড়ে ক্ষমা চাইলি? আমি তো আমার নিজের চোখকেও এখনো বিশ্বাস করতে পারছি না। তুই তো জানিস আমার বাবা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। আঙ্কেল কেমন আছে? ভালো আছে, এখন আজকে হসপিটাল থেকে রিলিজ দিবে। কিন্তু আঙ্কেলের অ্যাক্সিডেন্টের সাথে চোরটার কি সম্পর্ক?
তুই যাকে চোর ছোট লোক বলেছিস সেই আমার বাবাকে বাঁচিয়েছে। ও জানিস, সেদিন যদি সময় মতো হাসপাতালে না যেত আর নিজের রক্ত ও 5 লাখ টাকা না দিত, তাহলে হয়তো আজকে আমি এতিম হয়ে যেতাম। আঙ্কেল আবিরকে তার রুমে দিয়ে এসে তার রুমে যেতে লাকির কথাগুলো শুনতে পায়। তাহলে আবির রহমান সাহেবের জীবন বাঁচিয়েছে। আঙ্কেল। আচ্ছা মামুনি, তোমরা কথা বলো, আমি যাই, একটু কাজ আছে। তাহলে ছোট লোকটা আমাদের 5 লাখ টাকা দিয়ে আঙ্কেলের চিকিৎসা করিয়েছে। তোদের মানে? আবির তোর কি হয়? আরে কিছু হয় না, আমাদের বাসার ড্রাইভার। ও, ছেলেটা অনেক কিউট তাই না? কিন্তু আগে তো কখনো দেখিনি। 2 দিন হলো, কিন্তু বাসায় এসে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হবেই না কেন? পুলিশের যে পিটানি খাইছে। কি পুলিশ মারছে মানে? মানে ওই 5 লাখ টাকার জন্য আমরা ওকে পুলিশে দিয়েছিলাম। কথাটা শুনে লাকি যেন কান্না করে দেবে দেবে ভাব। ভেবেছিলাম পুলিশ শালার হাড়হাড্ডি ভালো করে ভেঙে দিবে, কিন্তু তেমন কিছুই করেনি ছোট লোকটাকে। চুপ কর, তুই আর আমার সাথে কথা বলবি না। লাকি কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। অনন্যা ও লাকি দুজনে বান্ধবী একই কলেজে পড়ে। বাসায় গিয়ে ভাবতে থাকে, ছেলেটা আমার বাবার জন্য কত কষ্ট পেল। বিকেলে লাকির বাবা রহমান সাহেবকে বাসায় নিয়ে আসে। লাকি আবির সম্পর্কে সব কিছু বলে। সব কিছু শুনে রহমান সাহেব কেঁদেই ফেলে। ছেলেটাকে দেখতে ইচ্ছা করছে। ওকে আব্বু, কালকে তোমায় অনন্যাদের বাসায় নিয়ে যাব। অন্যদিকে আবির তার আম্মু, ভাবি, ভাইয়া সবার কথা ভাবছে। জানি না আম্মু কেমন আছে। আমি জানি আম্মু ভালো নেই। আমাকে ছাড়া আম্মু কি করে ভালো থাকে। অনেক ভালোবাসি তোমায় আম্মু। আম্মুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে একবার ফোন দেব। সন্ধ্যায় অনন্যা আমার রুমে আসলো, কি যেন দেখতে চলে গেল। কিছুক্ষণ পর আঙ্কেল আমার রুমে আসলো। আবির, এখন কেমন আছো? অনেক ভালো আছি আঙ্কেল। ও গুড, খাইছো? আঙ্কেল। আঙ্কেল, একটা ফোন লাগতো, 5 মিনিট কথা বলতাম। ওকে, আমি পাঠিয়ে দিয়েছি। আঙ্কেল অনেক ভালো, তাই খোঁজ খবর নেয়। কিন্তু আন্টি একবারও আমার সামনেও আসে না। আমার উপরে কি তার মন খারাপ? বাসায় নাই হয়তো। মামুনি, ফোনটা আবিরের রুমে দিয়ে আয় তো। ওকে বাপি। এই মিস্টার, আপনার ফোন। আবির ফোনটা হাতে নাই। অরণ্যা গিয়ে দরজায় আড়ি পেতে থাকে। দেখি তো ছোট লোকটা কার সাথে কথা বলে। আবির আম্মুর নাম্বারে কল করে। হ্যালো, কে? ভাইয়ার কণ্ঠ। ভাই ফোন তুলেছে। কথা না বলে ফোনটা কেটে দিলাম। মন খারাপ হয়ে গেল। দেখি চাচাতো ভাই আরাফাতকে কল দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত, আমি আবি। ও ভাইয়া, তুই? তোমার বিয়ের কথা শুনে বাসায় আসলাম। কি এগুলো কি শুনছি? থাক, ওসব বাদ দে। আম্মু কেমন আছে রে? বড় আম্মু ভালো নাই ভাইয়া। তুমি যাওয়ার পর থেকে ঠিকমতো খায় না, তোমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। কি বলিস? কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ভাইয়া, তুমি বাসায় ফিরে আসো। না রে, কি করে যাব বল? এই কলঙ্ক নিয়ে যেতে চাই না। আমি যে তোকে ফোন দিয়েছি কাউকে বলিস না প্লিজ। আর মায়ের দিকে একটু খেয়াল রাখিস। আমার চোখ পানিতে ভিজে গেছে। ভাইয়া, তুমি কি কাঁদছো? না রে, ভালো থাকিস, পরে কথা হবে। অনন্যা আড়াল থেকে আবিরের এভাবে কাঁদতে দেখে নিজের চোখেও পানি চলে আসে। নিজের রুমে চলে যায় আর ভাবে, কে ওই ছেলেটা? মনে অনেক কষ্টে বাসা থেকে চলে আসে। আবির আম্মুর কথা ভেবে ঘুমাতে পারেনি। পরের দিন সকালে আমান সাহেব, রহমান সাহেব, অনন্যা, লাকি আবিরের রুমে যায়। রুমে গিয়ে দেখে কাদার কারণে আবিরের চোখ আগে থেকেই ফুলে আছে। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? না আঙ্কেল, আম্মুর কথা মনে পড়ছে অনেক। কি হয়েছে তোমার মায়ের? আর এভাবে কেউ কাঁদে? আমি মনে মনে বললাম, আমার সাথে যা হয়েছে তা আপনাদের কিভাবে বলি। এখানে আমার আপনজনই আমাকে বুঝলো না। কি হলো, চুপ করে আছো কেন? কি বলবো? আমরা তোমাকে যা বলছি তার উত্তর দাও। মনে মনে আমি কিভাবে বলবো? তাদের সত্যি বলবো নাকি মিথ্যা বলবো বুঝতে পারছি না। নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে পরীক্ষা খারাপ করায় আম্মুর বড় ভাইয়া আমাকে অনেক মারে এবং বকা দেয়, যার কারণে আমি বাসা থেকে এসে পড়েছি। তুমি মিথ্যা বলছো কেন? তার কথা আমি কিছুটা ঘাবড়ে গেলাম, তবু বললাম, কই মিথ্যা বললাম? তোতলাচ্ছ কেন? আমি কিছু না বলে নিচের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম। উত্তর দাও না কেন? কালকে রাত্রে কার সাথে কথা বলছিলে? কিসেরই বা অপবাদ নিয়ে বাড়ি থেকে বের হয়েছো? আমি তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই আর ভাবতে থাকি সে কিভাবে জানলো। না,
ওদের মিথ্যা বললে হবে না, সত্যটাই বলতে হবে। আমি না হয় এদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ারই করি, আর নিজের কষ্টের কথা অন্যকে বললে নিজেকে একটু হালকা মনে হয়, তাই আমি ওদেরকে সব কিছু বললাম। বাসা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত যা যা ঘটলো সব বললাম। বলার পর খেয়াল করলাম ওনার চোখে পানি, তাই আমি আবারও নিচের দিকে তাকালাম। সকলে নিচে চলো। আবির, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। তারপর সকলে নিচে চলে আসলাম, আর আমিও আঙ্কেলের কথা মতো নিচে নাস্তা করতে আসলাম। এসে দেখি তারা আমার জন্য ওয়েট করছে। আমি আসতে আঙ্কেল বসতে বললেন। আমি মাথা নাড়িয়ে বসে খেতে লাগলাম। খাওয়ার মাঝে কেউ কোনো কথা বলেনি। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম। মায়ের কথা মনে পড়তেই আবার চোখটা ভিজে উঠল। এমন সময় খেয়াল করলাম আমার রুমে কেউ একজন আসছে। আমি চোখ মুখ মুছার বৃথা চেষ্টা করলাম। আবারও কান্না করছো কেন? মায়ের কথা মনে পড়ছিল। আচ্ছা, বাদ দাও। শোনো, আমি তোমার সাথে যা করেছি তার জন্য সরি। আমি কিছু মনে করিনি। তার কিছুক্ষণ পরেই লাকিও আমার রুমে আসলো। তাদের সাথে গল্প করতে 12টা বেজে গেছে, তাই খেয়াল করিনি। তাই তারা চলে গেল, আর আমি গোসল করলাম এবং তার কিছুক্ষণ পর আজান দিল। আমি নামাজ শেষ করলাম। তখনই একজন এসে বলল, আঙ্কেল নিচে খেতে ডেকেছি। তাই আমি নিচে চলে গেলাম। আমাকে বসতে বললেই আমি বসে পড়লাম এবং লাঞ্চ করলাম। তারপর আমি আমার রুমে এসে পড়লাম। অপরদিকে লাকি চলে গেল। শরীরটা খারাপ থাকাতেই আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো। কিছুক্ষণ পর অনন্যা আসলো। তোমার শরীর কেমন লাগছে? এই তো ভালোই। আচ্ছা, ছাদে চলো, ছাদে যাই, তোমার ভালো লাগবে। আচ্ছা চলো। আমি আর অনন্যা ছাদে গেলাম। ছাদ দেখে আমি অবাক। ছোট একটা বাগান বললেও ভুল হবে না। আমার কিছু প্রিয় ফুলও এখানে আছে। মাঝে একটা দোলনা এবং একপাশে একটা বসার স্থান। চলো আমরা ওখানে বসে কথা বলি। আমি আর অনন্য কথা বলছি। পরন্তু বিকেলটা ভালোই লাগছে, তবুও কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। কথায় আছে, স্মৃতি মানুষকে কুড়ে খায়। আগে বিকেলবেলা সন্ধ্যায় কত ছাদে উঠেছি। কি ভাবছো? কথা ঘুরিয়ে দেখ, সূর্য কত সুন্দর লাগছে। এই অপূরব বিকেলে পশ্চিম আকাশের রক্তিম সূর্যটা প্রকৃতিকে দিয়েছে এক মনোমুগ্ধকর ছোঁয়া। এর মাঝে সৌন্দর্য বাড়িয়েছে। সূর্যের উপর চলে এক ঝাঁক পাখি। অনন্যার সাথে আরো কিছু গল্প করলাম। তখন অনন্যা বলল, নিচে চলো, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। এই কদিন আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম এবং অনন্যার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছি। এক সপ্তাহ পর তোমাকে অনন্যার সাথে একই কলেজে ভর্তি করে দিব। আর তোমার ভালো ড্রেস নেই, তাই অনন্যার সাথে আজকে শপিংয়ে যাবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। চলো এখনই যাই। আচ্ছা। তারপর আমি আর অনন্যা গাড়ির কাছে গেলাম। আমি যেহেতু ড্রাইভিং পারি, তাই আর ড্রাইভারকে নিতে হলো না। তাই আমি আর অনন্যা মার্কেটে গেলাম, আর অনন্যার পছন্দের মতন ড্রেস কিনলাম। কিনা শেষ, অনন্যা আমাকে একটা মোবাইলের দোকানে নিয়ে গেল আর আমার জন্য একটা মোবাইল কিনলো। মার্কেট করতে করতে দুপুর হয়ে গেল, তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, আর অনন্যা অর্ডার দিল। তাই দুপুরের খাবার খেয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে অনন্যা এসে আমাকে ডেকে তুললো আর বলল তার বাবা ডাকছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল বসে আছে। তখন বললেন আমি আর অনন্যাকে নিয়ে কোথাও ঘুরে আসতে। তখন আমি তার জবাবে বললাম, আমি মানে হঠাৎ এটা বললো কেন? আচ্ছা ঠিক আছে। তখন দেখি অনন্যা রেডি হয়ে নিচে আসছে। হালকা মেকআপে অপসরী লাগছে। অনন্যা এসে আমাকে ধাক্কা দিল। তখন আমার ঘোর কাটলো। আঙ্কেলকে বলে আমি আর অনন্যা বের হলাম। তখনই অনন্যা বলল, জানো, আমি বাবাকে বলেছি আমরা কোথাও ঘুরে আসি। চলো বাইরে থেকে ঘুরে আসি। বাবা, আমি আর আবির কোথাও থেকে ঘুরে আসি। কেন? বাবা, আসলে আবির তো এখানে কিছু চিনে না, তাই ওরে নিয়ে ঘুরে আসি, আর ওর মনও ভালো লাগবে। ওই কি যাবে? বাবা, তুমি বললে ও না করবে না। আচ্ছা, আমি বলবো। ওকে বাবা। বর্তমানে আসেন। তুমি আমাকে নিয়ে আসলে কেন? এমনি আনছি। আমরা কথা বলতে বলতে গাড়ির কাছে আসলাম, কিন্তু অনন্যা বলল সে রিকশায় যাবে। আমি কিছু না বলে তার কথা মতন রিকশা খুঁজলাম। রিকশা আসলো। অনন্যা একটা ঠিকানা বলল, ওখানে রিকশা গেল। যাওয়ার সময় আমি তার কাছ থেকে একটু দূরে সরেই বসলাম। তখনও বলল, বলি এত দূরে বসেছো কেন? পড়ে যাবে তো। না,
আমি ঠিক আছি। বেশি কথা বলো কেন? একটু এদিকে আসো। আমি তার কথায় একটু তার দিকে চেপে বসলাম। কথা বলতে বলতে রিক্সা তার গন্তব্যে চলে আসলো। এসে বুঝতে পারলাম এটা কোনো পার্কে এসেছি। তখন অনন্যা বলল, নিচে নামো, আমরা চলে এসেছি। আমি নেমে পড়লাম। ভাড়া দিয়ে আমি আর অনন্যা পার্কে প্রবেশ করলাম। পার্কে গিয়ে দেখি সবাই জোড়ায় বসে আছে। আমি আর অনন্যা একটা জায়গায় গিয়ে বসলাম। আর অনন্যার সঙ্গে কথা বলতে মনটা ভালো লাগলো। পরে আমি আর অনন্যা চলে আসলাম বাসায়। পরের দিন আঙ্কেল বলল কলেজের ভর্তির ব্যাপারে তিনি বলেছেন। পরে আঙ্কেলকে ওনারা বলেছেন ভর্তির জন্য ছাড়পত্র বা টিসি লাগবে। এর জন্য আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে আমি আমার গ্রামের দিকে চললাম। বাসের টিকিট কিনে বাসে উঠে পড়লাম। আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছতেই দুপুর 12টা বেজে গেল। আমি মুখে মাস্ক পরেছিলাম, তাই কেউ আমাকে চিনতে পারলো না। আমি অফিস রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে আসতে যাব, তখনই জান্নাতকে দেখলাম দূরে তার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে ভালোই আছে। আমি আর না তাকিয়ে চলে আসলাম। আবার টিকিট কেটে বাসে উঠলাম। তখন দেখলাম আম্মু এবং ভাবি কোথায় যেন যাচ্ছে। আর আম্মুকে দেখে আমার চোখে জল চলে এলো। মনে হচ্ছে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরি, কিন্তু তার কোনো সুযোগ নেই আমার কাছে, কারণ আমি তাদের কাছে অপরাধী। আমি কিভাবে যাব তাদের কাছে? তখন বাস ছেড়ে দিল। আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। তারপর বাসের কন্ডাক্টর ডেকে ঘুম ভাঙালেন আর বললেন আমার গন্তব্যে এসে গেছি। এখান থেকে বাসায় পৌঁছতে রাত হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসছে। তাই আর কি করব, আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে। আর অনন্যার শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেল। কলেজে গিয়ে ভর্তি হলাম। আমি তো আর জানি না আমাদের ক্লাস কই, তাই খুঁজছিলাম। তখন দেখি লাকিও কলেজে আসছে, তাই আমি তার কাছে গেলাম। কেমন আছো? আমি ভালো আছি। অনন্যা কই? ওকে তো দেখছি না। তার শরীর খারাপ, তাই আজকে আসেনি। কি হয়েছে ওর? হালকা জ্বর আসছে। ও আচ্ছা। আমাদের ক্লাসরুমটা কই? আমি খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে চল। ওকে। তারপর আমি আর লকি ক্লাসরুমে গেলাম। লকি তার জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একজন ছেলে এসে আমার পাশে বসলো। আমি রাহাত। তোমার নাম কি? নতুন মনে হচ্ছে। আমার নাম আবির। আমরা বন্ধু হতে পারি? অবশ্যই, কিন্তু তুই বলতে হবে। ঠিক আছে, চলো আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। চল। রাহাত আমাকে তার বন্ধুদের কাছে নিয়ে গেল। আমি বললাম, হাই, আমি আবির। আমি মেহেদি। আমি রাফি। ওদের সাথে কথা বলতেই ক্লাসের ঘন্টা বাজলো। আমরা ক্লাসে গেলাম। যথারীতি ক্লাস করে লকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম। বাসা 10 মিনিটের পথ, তাই হেঁটেই আসছিলাম। তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি তখন সেখানে গেলাম। লোকটাকে হাসপাতালে নেওয়ার কেউ নেই। এদেশে শুধু অন্যায় আর বিপদ দেখার মতনই লোক বেশি, সাহায্যের লোক কম। লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ওনার জ্ঞান ছিল না, তাই আমি নার্সকে ডেকে ওনাকে একটা বেডে শুয়ে দিলাম। আর ডাক্তার এসে ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আর আমার কাছে ওনার মোবাইল আর আমাকে দিয়ে 2 লক্ষ টাকা জমা দিতে বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। কি করব বুঝতে পারছি না। তখন দেখলাম ওনার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন আসছে। তখন আমি ফোনটা রিসিভ করলাম। মেয়েলি কণ্ঠে বুঝলাম ওনার স্ত্রী হবে মনে হয়, তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম। 20 মিনিট পর মহিলা আসলেন। আমি ওনাকে বললাম যে ডাক্তার টাকা জমা দিতে বলেছে, কিন্তু আমার কাছে টাকা নেই। তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন। ওনাদের পরিচয়টা দিয়ে নেই। যিনি অ্যাক্সিডেন্ট করেছে তিনি হচ্ছেন এদেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী, আর মহিলাটা হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী। আর ওনাদের 5 বছরের একটা বাচ্চা ছেলে আছে, তার নাম মাহি। পরিচয় পর্ব শেষ, এখন বর্তমানে আসা যাক। ইয়াসমিন চৌধুরী কান্না করছিল। তার কিছুক্ষণ পর ডাক্তার আসলেন এবং বললেন রোগীকে ঠিক সময় আনার জন্য বেঁচে গেছেন। আমরা কি ওনার সঙ্গে দেখা করতে পারি? বেডে শিফট করার পরে দেখা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ উপরওয়ালাকে দেন, আমি আসি। কিছুক্ষণ পর ওনাকে বেডে শিফট করা হলো। তখন আমরা 3 জন গেলাম। তুমি কোথায় থাকো? এক আঙ্কেলের ওখানে। ও আচ্ছা। আমি যাই তাহলে। আচ্ছা যাও, কার্ডটা রাখো। কোনো সমস্যা হলে আমার কাছে এসো।
আমি ওনার কাছ থেকে কার্ডটি নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সবাই আসার পর আঙ্কেল জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন। তারপর আমি আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো বললাম। তখন উনি আমাকে ফ্রেশ হয়ে খাবারের কথা বললেন। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম। দেখলাম অনন্যাও আছে। আমি তাকে বললাম শরীর ঠিক আছে। অনেকটা সুস্থ এখন। আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আর রুমে চলে আসলাম। তারপর গোসল করে দিলাম এক ঘুম। বিকালে ঘুম থেকে উঠে পড়লাম এবং উঠে ফ্রেশ হলাম। অনন্যা অসুস্থ, তাই আজকে আর ছাদে গেলাম না। তাই রুমে বসেই মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে শুরু করলাম। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়তে রাত 11টা বেজে গেল। তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য, তাই আমি বই রেখে খেতে চলে গেলাম। রাতে খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম। আগের কারোর সাথে যেন কথা না হয় তার জন্য নতুন অ্যাকাউন্ট খুলেছি, আগেরটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। কিছুক্ষণ ফেসবুক থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু কি করে? এই চিন্তা না হয় এখন অজানাই থাকুক। ভাবতে ভাবতে তখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজেও জানতে পারি না। পরদিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একটা রিক্সা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম এবং 5 মিনিটেই কলেজে চলে আসলাম। আমি অনন্যার লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম। তখনই আমার সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো। একদিনেই এত বন্ধু? আচ্ছা বাদ দাও। আচ্ছা রাহাত, তোর জিএফ নেই? নাই। একদম মিথ্যা বলবি না। তাহলে সাইমাকে? ওই একদম বলবি না। আসলে সাইমা হলো লাকির খালাতো বোন, আজকে কলেজে আসেনি। এত কিছু আর আমি জানি না? আমি ওরে পছন্দ করি, কিন্তু ওই আমাকে কিনা জানি না। ওর বাপ আছে কিনা তাও জানি না। আচ্ছা চিন্তা করিস না, আমার বফ নাই, আমি সব ঠিক করে দিব। সত্যি? তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের আজকে ট্রিট দিতে হবে। সহমত। আচ্ছা পরে দিব। না তাহলে তো হবে না, আর সাইমাকেও পাবি না। এই না মানে? আয় চল, আজকে ক্লাস করব না আর এখনই ট্রিট দিবি। ওই তোরা বন্ধু নাকি শত্রু? দুইটা। তারপর আমি আজকে আর ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছে মতন খেলাম। আর বিল আসলো 1570 টাকা। বেচারা রাহাত একেবারে ফকির। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলছে আমারও একদিন আসবে। তখন সেখান থেকে বিদায় নিয়ে গাড়ি না নিয়েই হেঁটে হেঁটে আমি আর অনন্যা আসতেছিলাম। তখন একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি তাকে দৌড়ে ধরে ফেলি। আর যখনই মারতে যাব তখনই তার চেহারা দেখে মায়া লাগলো। আর ওই ছেলেটা বলল, ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাবা নেই, মা অন্যর বাড়িতে কাজ করতো, কিন্তু মা অসুস্থ আর আমি গতকাল থেকে কিচ্ছু খাইনি, কাজ খুঁজে পাইনি, তাই এই কাজ করতে এসেছিলাম, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন। ছেলেটার বয়স আনুমানিক 16 হবে। নাম কি তোমার? ভাই আমার নাম নাইম, প্লিজ ভাই মাইরেন না। তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দিই আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই। তাকে কিছু খাবার খাইয়ে নিয়ে বাইরে আসলাম আর বাইরে এসে আমার কাছে থাকা 500 টাকার কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরও লাভ হবে, ওটা দিয়ে তোমার মায়ের খাবার আর ওষুধ নিয়ে আর বাকি টাকা দিয়ে আবার কিছু কিনে বিক্রি করো। ভাই আপনার মন অনেক ভালো, আল্লাহ আপনার মঙ্গল করুক, আমি মাকে গিয়ে আপনার কথা বলবো। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম, কিন্তু তার কথা শুনে মায়ের কথা মনে পড়ল। অজানা কারণে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এভাবে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে চলে আসলাম। খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম। বিকেলে অনন্যা আসলো আমাকে ডাকতে। সে বলল যে ছাদে যাবে, তাই আমি তার সাথে ছাদে গেলাম। আচ্ছা ওই ছেলেটার কি করলে? আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতই তারে দেখছি ততই তার মায়ায় পড়ে যাচ্ছি। অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে, কিন্তু আমার ওকে ভালো লাগে কেন? আমি কি ওকে ভালোবাসি? না না, তা হবে কেন? আমরা তো শুধু বন্ধুর মতো। চুপ হয়ে আছো কেন? না কিছু না, এমনি। ও তাই বলো। একটা কথা বলবো? হ্যাঁ, এতে অনুমতি নেওয়ার কি আছে? তোমার কেমন মেয়ে পছন্দ? আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কিছু বললাম না। বলো না কেন? হঠাৎ এমন প্রশ্ন কেন? আরে এমনিতেই বলো। এখন কিছু নেই, আর আমি কোনো মায়ায় পড়তে চাই না।
আচ্ছা, বলা লাগবে না। অনন্যা মনে মনে ভাবে এইভাবে এখন না বললেও হতো। অনেকদিন কেটে গেল এভাবে। পরের দিন সকালে আমি আর অনন্যা একসাথেই কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসছে আর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে ইপটিজিং করছে। তাই আমি ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েটাকে দেখে আমি অবাক, কারণ সে হলো লিমা। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তুই এই কলেজে? কিন্তু তুই এখানে কেন? আরে আমিও তো এখানেই ভর্তি হয়েছি। যেই ছেলেগুলো টিচ করতে ছিল আমার যাওয়ার পর ওরা চলে যায়। এখানে দাঁড়িয়ে না থেকে চল অন্য কোথাও কথা বলি। ও, আপনারা তো চিনতেই পাচ্ছেন না লিমাকে। আচ্ছা চলেন ওর পরিচয়টা দিয়ে দিই। লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। এসএসসির পরে ওর বাবা অন্য জায়গায় পোস্টিং হয়ে যায় এবং সপরিবারে চলে যায়। এরপরে ওর সাথে আর যোগাযোগ হয়নি। অতীত শেষে এখন বর্তমানে ফেরা যায়। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমাদের আড্ডা স্থানে চলে আসলাম। তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দিই। তোর লাগবে না, আমি হয়ে নিচ্ছি। হ্যালো, আমি লিমা। সকলেই পরিচয় হয়ে নিল। তা আন্টি আঙ্কেল কেমন আছে? ভালো আছি। আচ্ছা তুই এইখানে আছিস, চল আমাদের বাসায় যাবি আজকে। না, আজকে যাব না, অন্য দিন। আসলে আগে যখন স্কুলে পড়তাম তখন অনেকবার গিয়েছিলাম ওদের বাসায়, যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবেই চিনেন। আচ্ছা ঠিক আছে। তখনই ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম। তখন খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে আর আমি চুপি চুপি বললাম, আরে কি দেখছিস? মামা, ক্রাশ নামক বাস খাইছি। যথারীতি ক্লাস করে বের হয়ে এলাম। ও, আপনাদের তো বলাই হয়নি, রাহাত আর সামিয়ার হয়ে গেছে মেন রিলেশনশিপ। তো রাহাত আর সামিয়া পিছনে কথা বলতে বলতে আসছে। চলেন ওরা কি বলে শুনে আসি। না থাক, অন্যের কথা শোনা ঠিক না। এদিকে আমরা যে যার মতন সবাই চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন শুনলাম অনন্যার খালাতো বোন নাকি আসবে আজকে, তাই তাকে আনতে যেতে হবে। সেজন্য আমি আর অনন্যা রেডি হয়ে তাকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। আমি আর অনন্যা কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম অনন্যা এগিয়ে যাচ্ছে। তখন বুঝলাম এই তো ওর বোন আসছে। তখনই অনন্যা ওকে জড়িয়ে ধরল আর আমার দিকে এগিয়ে আসলো। এসে বলল, ওকে? আমি ওনাদের বাসার ড্রাইভার। ও। অনন্যার খালাতো বোনের নাম মাহি। আর হ্যাঁ, আমি অনন্যার আশ্রয়ে থাকতে চাইনি, তাই আমি চলে যেতে চাইছিলাম। তাই আঙ্কেল বলেছিল যেন অনন্যার ড্রাইভার হয়ে থাকতে। এর জন্য উনি আমার বেতনও দেন। আর কারণ চাকরির দরকার, তার জন্য আমি রাজিও হয়ে গিয়েছিলাম। এবার বর্তমানে আসি। আপনি গাড়িতে উঠেন। তখনই আমার গালে দুটা থাপ্পড় পড়ল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল। ওই, আমি কি নিজের হাতে গাড়ির দরজা খুলবো? তুই আমাকে কিভাবে বলিস দরজা খুলতে? আর আমাকে ম্যাডাম বলবি, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। আর অনন্যাও স্তব্ধ হয়ে গেছে মাহির ব্যবহারে। সে মাহিকে বলল, ওই তোর থেকে বড়, আর ওর সাথে ভালো ব্যবহার করবি। ইস, ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না। আর আমি ছোট লোকদের দেখতে পারি না। ভুলে যাস না, সবাই মানুষ। তোকে জ্ঞান দিতে হবে না। আর আমি গাড়ির দরজা খুলে দিলাম আর মাহি গিয়ে বসলো। অন্যদিকে অনন্যা আমার পাশে এসে বসলো। তখন মাহি বলল, ওই ড্রাইভারের জন্য তোর এত দরদ কেন? কারণ আমি ওকে এই না না কিছু বলা যাবে না। অনন্যা আমাকে বলল, ওর কথায় কিছু মনে করো না, ও ওরকমই। না ঠিক আছে। গাড়িতে কোনো কথা বললাম না। প্রায় 30 মিনিট পরে আমরা সবাই চলে আসলাম আর গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলাম। আর মাহি নেমে গেল আর আমি তার জিনিসপত্র নিয়ে গেলাম ওর রুমে। আমি আমার রুমে এসে ফ্রেশ হলাম। বিকেলে ছাদে গেলাম, গিয়ে দেখলাম অনন্যা আর মাহি দুইজন আছে। আমি এসে পড়বো, তখন মাহি ডাক দিল, এই ড্রাইভার, এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। তুই এখানে কেন? আপনারা এখানে আছেন আমি জানতাম না, তাহলে এখানে আসতাম না। নেক্সটে যেন এমন আর কখনো না হয়। আচ্ছা, হবে না। তখন ওই আসবে না মানে কি? ওই আসবে, তাতে কোনো সমস্যা নাই। আমি কথা না বাড়িয়ে নিচে চলে আসলাম। এসে ভাবতে থাকলাম, আমাদের তো অনেক জমি আছে, তা তো এদের থেকেও বেশি। আর মাহি আমাকে এত অপমান করেছে, সবই আমার কপাল, কিছুই করার নেই। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল, তাই আমি নামাজ পড়তে বসলাম। রাতে আঙ্কেল অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো এবং আমাকে ডেকে পাঠালো। আর আমি আসার পর মাহি বলল,
ওই ড্রাইভার আমাদের সাথে খেতে বসবে? ওই তোমার থেকে বড়, সম্মান দিয়ে কথা বলবে। আচ্ছা ঠিক আছে। মাহি মনে মনে বলল সে আমাকে ছাড়বে না, আমাকে বাড়ি ছাড়া করাবে। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু মাহি আমাকে সহ্য করতে পারে না। আর অপরদিকে অনন্যা ধীরে ধীরে আমার উপর অনেকটাই দুর্বল হয়ে পড়ল। পরের দিন কলেজে যাচ্ছিলাম, তখনই অনন্যা বলল আজকে কলেজে ছুটির পর এক জায়গায় যাবে। ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। যথারীতি প্রতিদিনের ন্যায় আজকেও আড্ডার বিকল্প হলো না। আমি আর লিমা একটু দূরে গিয়ে বললাম, শোন, তোর কি বয়ফ্রেন্ড আছে? না, নেই। কেন? তাহলে তো ভালোই হলো। আর হ্যাঁ, মেহেদি তোকে লাইক করে। তোরও কি ওকে ভালো লাগে? করা যায়, খারাপ না। আচ্ছা, ওকে বলে দিস আমি রাজি। আচ্ছা। একটু পরেই ঘন্টা পড়লো আর আমরা ক্লাসে চলে গেলাম। আর অনন্যা বলল, ওর সাথে কি বলতেছিলে? একটু ওয়েট কর, জানতে পারবি। আমরা ক্লাস করার পর, ও আজকে ওকে নিয়ে যাবি না, মেহেদি ট্রিট দিবে। আমার কথা শুনে সবাই খুশি, কিন্তু কেউ জানে না কি কারণে ট্রিট, এমনকি মেহেদিও জানে না কি কারণে আমি ট্রিট দিব। সকলে বলল কারণ। আরে মামা, লিমা রাজি হয়ে গেছে। তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর দেখলাম লিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরে এভাবেই তাকিয়ে থাকবি নাকি, ট্রিট নিবি? অন্যদিকে রাহাত বলছে, আজকে তোর পকেট খালি করব। আমার বেলায় মনে আছে? আমার কপাল আজকে খারাপই আছে। তাই আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার মতন খাবার অর্ডার করলাম। খাওয়ার শেষে মেহেদি বিল দিল আর আমরা যে যার মতন বাসায় চলে আসলাম। তারপরের দিন মাহি চলে গেল আর আমি মনে মনে বললাম, এতদিন আমার জীবনটা জাহান্নাম করে দিয়েছে, চলে যাওয়াতে বাঁচলাম। আর এর মধ্যেই চলতে থাকে আমার জীবন। কলেজে যাওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, বাড়িতে মাঝে মাঝে কোনো কাজ করা, দেখতে দেখতে 2 মাস চলে যায়। এখন আঙ্কেল আন্টি আমাকে নিজের সন্তানের মতোই মনে করেন। যদিও আন্টি প্রথমে আমাকে একটু খারাপ নজরে দেখতেন, কিন্তু এখন অনেক ভালোবাসেন। অপরদিকে অনন্যার ভাব দেখে বোঝা যায় যে সে আমাকে কতটা ভালোবাসে, কিন্তু মুখ ফুটে কখনো বলেনি। যদিও আমি তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছি, কিন্তু তা কখনো বলা যাবে না, কারণ আমার নিজেরই এখানে কোনো অস্তিত্ব নেই। সেখানে ওকে নিয়ে কিভাবে? যাক, অনেক কথা বলে ফেলেছি, এখন গল্পে ফিরা যাক। পরের দিন সকালে উঠে আমি সারপ্রাইজ, কারণ আঙ্কেল বলল ওনার সাথে আজকে অফিসে যেতে হবে, যে কারণে আমি রেডি হয়ে নিলাম। আজকে আর কলেজে যাওয়া হবে না, তাই অনন্যা একাই চলল কলেজে। চলো এখন। আচ্ছা চলুন। আমি আর আঙ্কেল ওনার গাড়ি নিয়ে রওনা হলাম অফিসের দিকে। জ্যামের কারণে অফিসে পৌঁছতে একটু লেট হয়ে যায়। আঙ্কেল ম্যানেজার সাহেবকে বলল আমাকে অফিস ঘুরিয়ে দেখাতে, তাই আমি আঙ্কেলের সাথে। দেখলাম অনেকেরই কাজের গতি স্লো, ঠিকমতো কাজ করছে না, কিন্তু আমি ওনাকে কিছু বললাম না, শুধু দেখে গেলাম। আর সম্পূর্ণ অফিস ঘুরে আঙ্কেলের রুমে পৌঁছে দেখলাম আঙ্কেল এখনো আছে। তাই আঙ্কেল, অফিসের লোকেদের কাজের গতি অনেক কম। ওদের তো কাজ সঠিকভাবে করা উচিত, বেতন অনেক বেশি দেওয়া হয়। এদিকে অনন্যা কলেজে চলে গেল আর আড্ডার স্থানে চলে গেল। তখন কি রে, আবির আসলো না কেন আজকে? ওই বাবার সাথে অফিসে গিয়েছে। আচ্ছা। অপরদিকে আমান সাহেব আবিরকে সব বুঝিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন এখন থেকে প্রায় সময় তুমি অফিসে আসবে, তাহলে আমিও একটু মুক্তি পাবো। কাজ বুঝিয়ে দেওয়ার পর আবির তার রুমে এসে ভাবতে লাগলো, কর্মীরা তো তাদের কাজ ঠিক মতন করছেই না, এর কারণ কি? না, আমাকেই এই খোঁজ নিতে হবে। আর কাজ ঠিকমতো করলে আরও অনেক বেশি লাভবান হওয়া যাবে, যেই ভাবা সেই কাজ। তখন বেশ কয়েকজনকে ডেকে নিল আবির। আচ্ছা, আপনারা আপনাদের কাজ ঠিক মতন করছেন না কেন? আমাদের পরিশ্রম হয় অনেক, আর সেই তুলনায় টাকা অনেক কম পাই, আর অন্য ফ্যাক্টরিতে আরও ভালো টাকা পেতাম। আপনারা কত বেতন পান? 10,000 টাকা। শীত এই কথা বলে টেবিলে একটা বাড়ি দিল। আর আপনাদের সাধারণ স্টাফদের বেতন তো 15,000 টাকা, আর আপনাদের উপরে যারা তাদের বেতন 20,000, কিন্তু আপনারা পান 10,000। আপনারা যান, ন্যায্য মূল্য আপনারা পাবেন, আপনারা আপনাদের কাজে মন দেন। তাদের এখন খুশি খুশি লাগছে, তারা কাজে লাগলো। তবে এখন আমার কাজ করতে হবে। কে এই সকল কাজ করছে? আমি আঙ্কেলের রুমে গেলাম আর সব কিছু খুলে বললাম। তখনই আঙ্কেল ম্যানেজার সাহেবকে ডাকলো। সকল কর্মীদের বেতনের খাতাটা আমার কাছে নিয়ে আসুন। মানে আপনার দেখার প্রয়োজন নেই, ওগুলো তো আমার কাজ, আমাকে করতে দেন, শুধু আপনার কষ্ট হবে।
আপনাকে আনতে বলছি। আচ্ছা, আনছি। এই বলে ম্যানেজার চলে গেল। আর কিছুক্ষণ পরে আসলো খাতা নিয়ে। আঙ্কেল আমাকে বলল দেখতে। আমি মিলিয়ে দেখলাম প্রায় 10 কোটি টাকার মতন হাতিয়ে নিজের নামে করেছে। এটা আঙ্কেলকে বলার পরে আঙ্কেল বলল, আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। আর যে সকল টাকা নিয়েছেন তা কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে যাবেন, নইলে আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। এটা বলার পরে দেখলাম ম্যানেজার পকেট থেকে কি যেন বের করছে। পরক্ষণই খেয়াল করলাম তার হাতে রিভলভার। আঙ্কেলের দিকে যখনই মারতে যাবে তখনই আমি টেবিল থেকে কাচের গ্লাসটা নিয়ে ছুঁড়ে মারলাম ম্যানেজারের দিকে। তখনই তার হাত থেকে রিভলভারটা পড়ে গেল আর আমি তা নিয়ে তার দিকে তাক করলাম। এদিকে আঙ্কেলের ডাকে সিকিউরিটিরা এসে পড়েছে। আঙ্কেল পুলিশকে খবর দিল। কিছুক্ষণ পর পুলিশ আসে এবং তাকে গ্রেফতার করে। যাওয়ার আগে আঙ্কেল তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে সকল টাকা নিয়ে নিল। তারপর পুলিশ ম্যানেজারকে নিয়ে চলে গেল। সকল কর্মীরা অবাক, কেন পুলিশ এসেছে বা কী কারণেই বা ম্যানেজারকে ধরে নিয়ে গেল। আমি গিয়ে বললাম, আপনাদের যে ম্যানেজার ছিল সে আপনাদের টাকা থেকে কেটে তার অ্যাকাউন্টে জমা করত, তাই তাকে ধরে নিয়ে গেছে। শুনেন, সকল স্টাফদের বেতন 15,000 টাকা আর তাদের উপর যারা আছে তাদের বেতন 20,000 টাকা। এই কথা শুনে সকল স্টাফরাই আনন্দে মেতে উঠল। আমি আরও বললাম, এখন থেকে যদি ভালো মতন কাজ করেন তাহলে আপনাদের বেতন আরও বাড়ানো হবে। এখন থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করব। তাহলে যে যার মতন কাজে চলে যান। তখন সবাই যে যার মতন কাজ করতে লাগলো। সেদিনকার মতন আমি আর আঙ্কেল বাসায় চলে আসলাম। আসতে রাত হলো, তাই আমি এবং আঙ্কেল ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য টেবিলে গেলাম। এখন তো নতুন ম্যানেজার লাগবে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিই, তাহলে ম্যানেজার পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। পরদিন আঙ্কেল একাই অফিসে গেলেন, কারণ আমি আজকে কলেজে যাব। তাই আমি আর অনন্যা কলেজে গেলাম আর কি, প্রতিদিনের মতন আড্ডা দেওয়া। আচ্ছা, তোদের ইচ্ছে কি, বড় হয়ে কি করবি? ছেলে ফ্রেন্ড 3 জন বলল আবদুল্লাহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি করবে, আরেকজন বলল সে তার বাবার ব্যবসা করবে, আর মেয়েগুলোর কথা কি বলবো, ওরা স্বামীরটা বসে বসে খাবে আর মজা করবে। আপনাদের তো বলাই হয়নি, রাহাত আর মেহেদি দুজনই সায়াম আর আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড, নামটা মনে আসছে না, তার সাথেই প্রেম করছে। সেদিনের মতন ক্লাস করে বাসায় চলে আসলাম। রাতে খাওয়ার পর ভাইয়া আমার সাথে কেন এমন করলো? আমি তো কিছুই করিনি, যে কারণে আমাকে বাসা থেকে বের করে দিল, তা আবার কোনো এক মিথ্যা অপবাদে। আমি কি আর কখনোই আবার আগের জায়গাতে যেতে পারবো না? সারা জীবন কি এভাবেই থাকতে হবে এই মিথ্যা অপবাদ নিয়ে? এটা চিন্তা করে চোখে জল এসে গেছে। চোখও বিশ্বাসঘাতকতা করে, না চাইতেও চোখ দিয়ে জল চলে আসে। অনেক দিন তো হলো মায়ের সম্পর্কে জানি না, তাই আমি আমার ফুফাতো ভাই যার সাথে কথা বলতে গিয়ে প্রথমে অনন্যা শুনে ফেলেছিল, তাকে ফোন দিলাম আর পরক্ষণই সে রিসিভ করলো। কেমন আছিস? ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি আবির। শোন, মা কেমন আছে রে? তেমন ভালো না, তোর কথা অনেক বলে। তবে শোন, তোর এই ব্যাপারে বাইরের কেউ জানে না। যদি কেউ তোর কথা জিজ্ঞাসা করে তাহলে কিছু একটা বলে দেয়। এই তো সেদিন আমি তোদের বাসায় যাই আর দেখি রায়পুরে তোর যেই খালামণি থাকতেন তারা এসেছেন, তখন তিনি তোর কথা বলেছিল। আপু, তোমার ছোট ছেলে মানে আবিরকে তো দেখছি না। ও, ওই তো ওর ভাইয়ের সাথে রাগ করে বাসা থেকে চলে গেছে। একদিন মারামারি করেছিল আবির, তাই তাকে ওর ভাই মারে, প্লাস অনেক কথা বলে, যে কারণে বাসা থেকে চলে যায়। আর কেমন যেন বাসার আলোটা নিভে গেছে, আবার যে কবে ফিরে আসবে আল্লাহ জানে। সেখানে থাকার কিছুক্ষণ পরে আমি চলে আসি। আর বল, তুই কেমন আছিস? কোনো টাকা লাগলে বলিস। এই হলো বন্ধুত্ব, এখানে সবকিছু ক্ষুদ্র। আমি ভালো আছি আর আমার টাকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, লাগলে বলবি। ঠিক আছে। আর কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। আর মায়ের কথা শুনতে ইচ্ছে করছিল, তাই মাকে ফোন দিলাম, কিন্তু ফোনটা তো বন্ধ। এখন কি করি? ও, ভাবির ফোনে ফোন দিয়ে দেখি কি করা যায়। যেই ভাবা সেই কাজ, তাই ভাবির ফোনে ফোন দিলাম। ফোন রিসিভ হলো। আপনারা হয়তো ভাবছেন কেন আরাফতকে বললাম না মাকে ফোন দিতে, কারণ আরাফত বাড়িতে নেই, তাই তার ফোন দিয়ে কথা বলতে পারিনি। গল্পে ফেরা যাক। হ্যালো, কেমন আছেন ভাবি? কে আবির? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। মা কই? মার কাছে একটু দেওয়া যাবে? মার কথা শুনতে অনেক ইচ্ছে করছে। আর ভাইয়া কই? তোমার ভাই বাড়িতে নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। আর হ্যাঁ, মা এখানে আছে, কথা বলো।
কে ফোন করেছে? দেখো কে ফোন করেছে। কেমন আছো মা? কে? আবির? এই বলে আম্মু কেঁদে দিল। আমার চোখেও পানি এসে গেল। বাবা, তোকে ছাড়া আমি ভালো নেই, তুই চলে আয়, না হলে তুই কই আছিস বল, আমি এসে তোকে নিয়ে আসবো। না আম্মু, যেই অপবাদ নিয়ে আমি এসেছি সেই অপবাদ মিথ্যা প্রমাণ হওয়া না পর্যন্ত আমি আর আসবো না। তবে চিন্তা করো না, আমি ভালোই আছি অনেক। আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ কিছু সময় কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। সেই দিনের মতন ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে না গিয়ে আঙ্কেলের সাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে আমি অবাক, কারণ আজকে সকল কর্মীরা তাদের কাজে মনোযোগী। তা দেখে আমি আর আঙ্কেল অনেক খুশি। কিন্তু এইভাবে তো চলে না, একজন ম্যানেজার লাগবে। তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো। এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, অনন্যাদের কোম্পানির নাম। এর জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হবে, আর 2 দিন পরে ইন্টারভিউ। আপনাদের কাছ থেকে এই 2 দিন স্কিপ করি। 2 দিন পর আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বলে, যে কারণে আমি ইন্টারভিউ নিতে যাই। বলে রাখা ভালো, আমি এক জায়গাতেই গিয়েছিলাম, যে কারণে আসতে একটু লেট হয়ে যায়। আমি গিয়ে চতুর্থ ব্যক্তিকে ম্যানেজারের পদ দিলাম। ও, আপনারা তো বুঝতেই পারছেন না। চলেন ফ্ল্যাশব্যাকে যাই। এদিকে 8 থেকে 10 জন লোক বসে আছে, কখন ইন্টারভিউ শুরু হবে। তো তারা একে অপরের সাথে কথা বলছে। আজকাল চাকরির যে অবস্থা, ঘুষ ছাড়া চাকরি খুব কষ্টকর। আমি 10 লক্ষ টাকা জমিয়ে রেখেছি ভালো কোনো চাকরির জন্য। এখন টাকাই সব, টাকা দিলেই চাকরি হবে। আপনি চাকরি পেলে কি করবেন? সব জায়গায় টাকা দেখে না, আমি নিজের জন্য না, কোম্পানির জন্য যা করার করব। কেননা এর দ্বারা আমার জীবন চলবে, যার কারণে এখানে চাকরি হলে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব, এমনকি জীবনও দিয়ে দেব। আমি এখানে কাজ করে নিজের জীবন গড়ব। আরো কয়েকজন আরো অনেক কথা বলল, আর আমি ওদের সাথে বসে ওদের কথা শুনছিলাম। তবে মাস্ক পরে থাকায় অফিসে কেউ চিনতে পারেনি। আর একটা কারণ আছে, কেননা আমি অফিসে এর আগে মাত্র কয়েকদিন এসেছিলাম এজন্য। তো উপরের বর্ণনা অনুযায়ী যখন আমি চতুর্থ ব্যক্তিকে সিলেক্ট করলাম, তখন কয়েকজন বলল, আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে এসেছেন? তখন আমি বললাম, আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম। আর ওর কথা ঠিক আছে, যে কারণে তাকে সিলেকশন করেছি। আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে, আর সব কথা বলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলাম, আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে। পরদিন আঙ্কেল আর অফিসে গেল না, তাই আমি একাই গেলাম অফিসে। ধরতে গেলে আমিই বস। সেদিন গিয়ে, স্যার আসতে পারি? আসো আর বসো। ধন্যবাদ স্যার। স্যার আমার কি কাজ করতে হবে বলেন। আমি তাকে তার সকল কাজ বুঝিয়ে দিলাম। এখনো তো বললামই না অয়নকে। অয়ন হলো একজন নতুন ম্যানেজার, যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ কয়েক মাস পর আমার প্রথম বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্ট। পরের দিন অনন্যাদের বাড়ি থেকে বের হয়ে অজানা গন্থে পা বাড়িয়েছি। আপনারা তো বুঝলেন না কেন বের হলাম, তা না হয় পরেই জানাবো। ভাবছিলাম কেন যেন আমার সাথে এমন হয়। আমি কি এমন করেছি মিথ্যা অপবাদে বাসা থেকে বের হওয়া? এদিকে আমার ভাইয়া মানে রাজা মনে মনে বলে, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুই তো আমার আপন কেউ না, যে কারণে তোর সাথে এমন করেছি। আমি চাইছি এই বিশাল সম্পত্তির অধিকারী অন্য কেউ একজন হোক। আমার এই পাপ জীবনে ক্ষমার অযোগ্য। আবির, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু আমি কি করব? তখন তো আমার করার কিছু ছিল না, আমার কোনো দোষ ছিল না। আবার আপনাদের গত পর্বে বলা হয়েছিল আমাকে অনেক বড় হতে হবে, অনেক টাকা হতে হবে, কিন্তু এখন সব ধোঁয়াশা। কয়েক মাস পর আজকে অনন্যাদের বাসা থেকে বের হয়ে অজানা গন্তব্যে হেঁটে চলছি। তো কয়েক মাস আগে ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি কি হয়েছিল তখন। আমি অয়নকে বা নতুন ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম। আজ শরীরটা ক্লান্ত লাগছে, যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়েই শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেদিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যায় না, তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন। গল্পে আসি, আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখনই একজন বলল, আমরা সবাই কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। আমি অনন্যার দিকে তাকালাম, সে বলল যাবে। তাই আমি বললাম, কোন জায়গায় যাবি? সবাই বলল কক্সবাজার যাবে।
তাই আমি কিছু বললাম না। যদি আমি কক্সবাজারে অনেক জায়গায় চিনি, কিন্তু কিভাবে চিনি তা এখনও বলবো না। আস্তে আস্তে জানতে পারবেন। তাই কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম। আমি, অনন্যা, লক্কি, রাহাত, মেহেদি, রাফি, সিয়াম, সারা, রীতা, লিমা, এই 10 জন যাব। তা সবাই ঠিক করলো 1 সপ্তাহ পর যাবে। সেদিনের মতন ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট্ট মেয়ে, বয়স 10 থেকে 11 হবে, ফুল বিক্রি করছে। আমি তার কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। ভাইজান ফুল নিয়ে যান, একদম টাটকা ফুল নিয়ে যান ভাইজান। ওর কাছে কয়েকটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম আর টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অনন্যা আমার পাশেই ছিল আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছি। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম। তখন, আচ্ছা ফুলগুলো নিলে কেন? তোমার জন্য নিয়েছি, আর এটা তো তোমার প্রিয় ফুল। এই 1 মিনিট, তুমি জানলে কিভাবে? তোমার মনে আছে যেদিন তোমার বাসায় ছাদে প্রথম যাই, সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই, কারণ সেটা লাগানোর পরে মারা গিয়েছে। ও, আমি তাকে ওই ফুলগুলো দিলাম আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিসে গেলাম। তখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আরও 2000 করে বাড়িয়ে দিলাম। 6 দিন পর আজকে কলেজে গেলাম আর বললাম কালকের সেই ঠিকানায় আসতে। তো পরের দিন সবাই ঠিকানা মতন চলে আসলো। আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম, ওটাতে গিয়ে উঠলাম। আমি মাঝামাঝি একটা সিটে বসেছি, আমার সাথে অনন্যা বসেছে আর সে বসেছিল জানলার পাশে। জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে। সরি কেন? আমার কাঁধেই তো দিয়েছো। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম। যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি। একটা রুমে 2 জন করে, মেয়েদের 4টা আর ছেলেদের 2টা। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুপুরের খাবার খেলাম, তারপর একটু ঘুমালাম। তার আগে প্ল্যান ছিল কালকে বের হবো ঘুরতে। অপরদিকে আগে যেই কলেজে পড়তাম ওখান থেকেও বাস এসেছে হোটেলের সামনে, কেননা তারা কলেজ থেকে 3 দিনের বনভোজনে চট্টগ্রাম এসেছে। তাদের এখানে আসতে বিকেল হয়ে যায় আর যে যার মতন রুমে চলে যায়। এদিকে চোখ মিলে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সঙ্গে ছিল রাহাত। ওই হারামি, উঠোস না কেন? কয়টা বাজে দেখ। কয়টা বাজে? সন্ধ্যা হয়ে গেছে আর তুই এখনো উঠোস না? উঠ, না হলে পানি ঢালবো। হালা ঘুম পাগল। আরে উঠতেছি, পানি কেন আবার? ফ্রেশ হয়ে সন্ধ্যায় ছাদে গেলাম। আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি, যে কারণে ছাদে উঠলে উত্তাল সমুদ্র কিছুটা দেখা যায়। আমরা ছাদে আড্ডা দিতে দিতে বললাম আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কালকে সকালে আবার সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যে যার রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে নিলাম আর আমি আমার ডিএসএলআরটা নিয়ে নিলাম। অপরদিকে বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে। আমি এগিয়ে যাচ্ছিলাম, তখনই কয়েকটি পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠল। আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে, তাই তখন বলল, কেন, কি হয়েছে? কানে কানে বললাম, এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের দেখা যাচ্ছে আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মন নিলাম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে আর তাদের সাথে জান্নাত। কিরে আবির, কেমন আছিস? তোরা তো দেখিনি কতদিন ধরে, নাকি তোর ভাইয়ের সাথেই রাগারাগি করে চলে এসেছিস? না, মানে এমনি। খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে প্রথমে দেখে মনে হয়েছিল সে হাসি খুশি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। সত্যি বলতে মেয়েদের মন বোঝা কঠিন। ভালো আছি, তো তোদের খবর কি? কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসে। আমি বললাম আমি আসছি। কিছু সময় আগে আমার বন্ধুদের সামনে যখন পড়ি তখন বলি আমাকে কিছুক্ষণ পর একটা কল দিবা। ওকে। আর আমার সাথে যারা এসেছিল তাদেরকে নিয়ে চলে যাই কিছুটা দূরে। এখন বর্তমান আমি অফিসের এখানে একটা কাজে এসেছিলাম, বস ফোন দিচ্ছে তাই যেতে হবে। মিথ্যে বললাম। আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনিনি। অযথা তার মায়ায় পড়ে লাভ নেই, সে তো ছলনাময়ী আর তাকে তো আমি ভালোবেসেছিলাম, কিন্তু এখন ঘৃণা করি। আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তারা জানতে চেয়েছিল ওকে,
আমি বলেছিলাম আগের ফ্রেন্ড। সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে। এভাবে 1 সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম। আর জান্নাত যেই কদিন ছিল তার সাথে আর দেখা হয়নি। আমার দিনগুলো খুব ভালোই যাচ্ছিল আর কেটে গেল কয়েকটা মাস। এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। এই কয়েক মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ 15 নম্বর কোম্পানির থেকে 13 নম্বরে এসেছে। আজ পরীক্ষার রেজাল্ট দিবে। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। তার কিছুক্ষণ পর অনন্যা আসলো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে। কেননা তাকে শাড়ি পরতে দেখিনি কখনো। আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপও। অনন্যা আমার সামনে এসে তুড়ি বাজালো। তখন আমার ধ্যান ফিরল। আমি কিছুটা লজ্জা নিয়ে বললাম, আজকে এত সাজ কি কারণে? পরে জানতে পারবে। আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আজকে রেজাল্ট দেবে তা আপনারা আগে থেকেই জানেন। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর রেজাল্ট বের হবে। তা কিছুক্ষণ পর রেজাল্ট দিল। আমাদের সবাই ভালো রেজাল্ট হলো, যদিও আমি প্রথম হয়েছি আর অনন্যা দ্বিতীয়। আর বাকি কয়েকজন ছিল সবারই রেজাল্ট টপ 20-র মধ্যে ছিল। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা দিলাম। চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবে? গেলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে চলো। পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতন একটা জায়গায় গেলাম, আর তা ছিল একটা পার্ক। তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? চলো ভিতরে। আমি ভিতরে গেলাম। কিছুক্ষণ কথা বলে, আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। বলো, কি বলবে? জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে। তুমি কি দিবে তোমার হাতটা ধরে হাঁটতে? প্রমিস, ছেড়ে যাব না কখনো। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে? আই লাভ ইউ সো মাচ। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম, ও আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমাকে একটু ভাবতে দাও। আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো। এটা বলে হাঁটতে শুরু করলাম। অনন্যা আমার সাথে ছিল, আমিও ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম। যদিও আমি আগেই বুঝতে পেরেছি সে কিছু একটা করবে। তারপরও একই রিক্সাতে আবার বাসায় চলে আসলাম। সেদিনের মতন দিনটা ভালোই কাটলো। রাতে আমি একটা চিঠি লিখছিলাম। কি লিখলাম তা সেটা অনন্যার কাছ থেকে পড়ে নিয়ে। এদিকে আঙ্কেল মনে মনে ভাবছে একজন বিশ্বজয়ী লোক পেয়েছি, তার সাথে আমি অনন্যার বিবাহ দিব। একদম আমার মনের মতন ছেলেটা। পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমার রুমের দিকে যেতে লাগে এবং দেখে আমার রুমটা হালকা চাপানো, ভিতর দিয়ে লক করা ছিল না। কৌতূহলবশত সে রুমে প্রবেশ করলো। রুমে গিয়ে দেখে আমি নেই। ওয়াশরুমেরও দরজা খোলা। সে ভাবলো এত সকালে কোথায় গেল। তখন তার চোখ টেবিলের দিকে গেল। মোবাইলের নিচে একটা কাগজ আটকানো আর তাতে একটা নোট লেখা। আর অনন্যা নোটটা পড়তে লাগলো। আমি অনেক আগে থেকেই তোমাকে লাইক করতাম, আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকেই আমি জানতাম। কিভাবে জানতাম? আমি তোমার ডায়েরিটা পড়ে জেনেছিলাম। আর হ্যাঁ, তুমি ওই দিন তোমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলে আর আমি একটা বইয়ের খুঁজে তোমার রুমে গিয়েছিলাম আর সাথে ডায়েরিটাও পাই। তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি। তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয় তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত, কিন্তু আমি এতটা স্বার্থপর নই। যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও। আঙ্কেলের কথা অনুযায়ী চলো, আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করিয়েছে তাকেই বিয়ে করো। বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি চললাম অজানা কোনো গন্তব্যে। ইতি, তোমার আবি। এটা পড়ে অনন্যা কাঁদতে থাকে। তখন আঙ্কেল আসলো। কাঁদছিস কেন? তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবি চলে গেছে। আঙ্কেল চিঠিটা পড়তে বসলেন আর বললেন সে একবার বলতে পারত। আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সেটা আর কেউ না, সে আবি। আমি কি জানতাম সে চলে যাবে? এই কথাগুলো আঙ্কেল বলল। আমি কিচ্ছু জানি না। তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও। চিন্তা করিস না, সে তোর ভাগ্যে থাকলে এমনিতে আসবে আর আমি তাকে খুঁজে বের করব। তাই যেন হয়। আর হ্যাঁ, কিছুদিন আগে আঙ্কেল বললেন আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, কোনো কথা বলবি না, ছেলেটা অনেক ভালো, তোর লেখাপড়া শেষ হলে বিয়ে দেব। তখন অনন্যাকে দেখলাম খাবার টেবিল থেকে চলে গেল আর আঙ্কেল মুচকে হাসছে। আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে। কোথায় যাব জানি না, পরিচিত কোথাও যাওয়া যাবে না, তাহলে অনন্যা জেনে যাবে। এইসব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম। তখন একজনের সাথে ধাক্কা খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি
আজব তো, দেখে চলতে পারেন না? আমি কিছু বললাম না। তখন ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল, ভাই আপনি? আপনারা তো বুঝছেন না ছেলেটা কে। ছেলেটা হলো নাইম। সে ছেলেটা যে অনন্যার মোবাইল ছিনতাই করতে চেয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কে এই ছেলেটি। কেমন আছিস তুই? আর আমাকে তুমি করে বলবি। ভাই আল্লাহর রহমতে ভালো আছে। আর তুমি যে টাকা দিয়েছিলে তা দিয়ে গত 2 দিন ওই কাজ করে এখন 2টা দোকান দিয়েছি। আর দোকানে 2জন কর্মচারীও আছে। তবে আমিও মাঝে মাঝে যাই। আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি। তা তুমি কেমন আছো? আছি কোনো রকম। আচ্ছা, একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি? আর কোনো একটা কাজের খোঁজ দিবি? আমি বাড়ি থেকে চলে এসেছি, তা তোকে বলেছি। আর কি কারণে এসেছি তা বলিনি। অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের সাথেই থাকবে। 3 রুমের ফ্ল্যাট, 1 রুম খালি পড়ে থাকে। তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে। আর মাকে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে দেখতে চেয়েছে। আচ্ছা চল। নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল, আর তার সাথে দেখা হবে আমি ভাবতেই পারিনি। আমি আর নাইম চলে আসলাম তাদের বাসায়। এই বাসাটা অনন্যাদের বাসার থেকে অনেকটাই দূরে। রিক্সাতে আসলে প্রায় 1 ঘন্টা লাগে। এটা শহর, এক বাসার থেকে অন্য বাসার লোকদের চিনা যায় না। আবার এত দূর তো কখনোই সম্ভব না। আমি রুমে প্রবেশ করলাম। মা দেখো কে এসেছে। কাকে এনেছিস? ওই যে তোমাকে যার কথা বলতাম, তোমাকে ওই ভাইয়াটা। আন্টি আমাকে আপ্যায়ন করলেন। আর নাইম বলল, সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে, তাই আমাদের এখানে থাকবে। তাতে কোনো সমস্যা নেই, তার যতদিন ইচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। আর আমাকে আমার রুম দেখিয়ে দিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পর নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল, কিছুটা বড় দোকান। ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বলল, এটা আমার দোকান। তাহলে তো অনেক উন্নতি হয়েছে। সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না। পরদিন চাকরির খোঁজে বের হলাম। আর চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম। টিসি আনলাম এজন্য যেন অনন্যার সাথে আমার দেখা না হয়। চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলামও। অফিসটা খুব বড় না, মাঝারি। প্রায় 2 থেকে 300 কর্মচারী রয়েছে। এখানে গিয়ে সকালে প্রোডাক্ট তৈরি করতে হয়, তা সম্পর্কে ভালো ধারণা আছে। তাই যে সকল প্রশ্ন জিজ্ঞেস করলো সব ঠিকঠাক উত্তর দিলাম। যদি আমি রায়হান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে যাব না। কেননা ওনার সাথে আমন চৌধুরী বা অনন্যার বাবার ব্যবসায়িকতার সম্পর্ক ভালো আছে, যে কারণে ওনার ওখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ওখানে যাব না। তাই এখন বর্তমানে ফিরে যাক। এখন চাকরি সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলছে। আমি অফিস থেকে বের হয়ে 1 কেজি মিষ্টি নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে, আর উনারা খুশি হলেন। যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকে অন্য কোনো একটি ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে প্রায় অনেকটাই দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটা কাছে। আর নাইমও এখানে এন্টার 2nd বর্ষে পড়ে। পরদিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে। আজকে অফিসের প্রথম দিন, সেইভাবেই নিজেকে প্রস্তুত করছি। অফিসে যাওয়ার পরে আমার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। আর তখন পিয়ন এসে বলে, স্যার আপনাকে তার রুমে ডেকেছে। আচ্ছা আমি আসছি। এটা বলে পিয়ন চলে গেল। আমি বসের রুমের দিকে যেতে লাগলাম। এর মাঝে অফিসের কিছু বিবরণ দিই। এখানে সবাই আমার থেকে বয়সে বড়, আর শুনেছি সবাই নাকি ভালো। এর মাঝে আমি বসের রুমের সামনে চলে গেলাম। স্যার আসতে পারি? আসেন। আমাদের বসের নাম জয়, আর উপাধি আর বংশের নাম খান। বয়সে আমার মতোই হবে। ওনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছে, বাবার একমাত্র ছেলে। তা আপনার নামই তো আবির। এই ফাইলটা নাও আর সম্পূর্ণ করে দাও, আজকে দিতে হবে এটা। আচ্ছা। আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম, আর স্যারের কথা মতন ফাইলগুলো রেডি করলাম। যেহেতু এই কাজে আমার ধারণা অনেক, তাই আমি কিছু সময়ের মধ্যেই কাজটা করে ফেললাম। আর কাজের গতি দেখে সবাই অবাক হলো। এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে? আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই, তাই পেরেছি। সেদিনের মতন আর কিছু কাজ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি জানতাম না। কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও এনেছে। আমাকে ফোন কিনে দেওয়ার কারণ হলো আমি আগের ফোনটি অনন্যাদের ওখানে রেখে এসেছি। আমি ফ্রেশ হয়ে আরাফতের কাছে ফোন দিলাম। মা কেমন আছে? ভালোই। কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবেই চলে গেল 3 মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। ধীরে ধীরে জয়দের অফিসটা
অনেকটা বড় হয়েছে এবং তাদের কর্মী প্রায় 1000। আগের বাসায় আর থাকি না, অফিস থেকে যে ফ্ল্যাট দেওয়া হয়েছে ওটাতেই আমরা থাকি। সাথে একজন কাজের মেয়েও আছে, কেননা স্যার আমার কাজ দেখে আমাকে প্রমোশন দিয়েছে। স্যার, আমার কিছুদিন ছুটি লাগবে। কি জন্য? আমার 2য় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে। আচ্ছা ঠিক আছে। আর এর কারণে আমি 15 দিনের ছুটি নিলাম। আজকে পরীক্ষা, তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম। আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর একজন রুমে প্রবেশ করলো, যাকে দেখে আমি অবাক হলাম, কেননা